হাসিনা পরিবার ও 10 শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। বিএফআইইউ এর প্রতিবেদন। বছর শেষে পাচারের টাকা ফেরার আশা। জাতীয় সংসদে পাশ হলো বিনিয়োগ বিল ২০২৬। 4 সংস্থার সমন্বয় হবে নতুন প্রতিষ্ঠান ইউনিডা। বাড়বে সেবার গতি। চট্টগ্রামে চাঁদাবাজি ও হামলায় ইন্টারনেট ব্যবসা বন্ধের পথে। মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ, জড়িতদের খুঁজছে পুলিশ। এবং হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার মানুষের স্বপ্ন। কৃষি ও মৎস্য খাতে কোটি টাকার আর্থিক ক্ষতি। স্বাগত স্টার বিস্টুডে, সঙ্গে আছি আমি মায়াশিকা রহমান। হাসিনা পরিবার সহ 10 শিল্প গোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এরই মধ্যে বিদেশে জব্দ আছে ১৯,০০০ কোটি টাকা। বুধবার আর্থিক গোয়েন্দা বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সংস্থাটির প্রধান জানান, চলতি বছরের শেষে পাচারের অর্থ ফেরানো নিয়ে সুসংবাদ আসবে। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা 15 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। 2024 সালে গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ আসছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ বলছে, হাসিনা ও তার পরিবারের সম্পদ জব্দ করার পাশাপাশি দেশের 10টি শীর্ষস্থানীয় গ্রুপের মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। বুধবার বাংলাদেশ ব্যাংকে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, পাচার ও দুর্নীতির মাধ্যমে লোপাট হওয়া সম্পদ পুনরুদ্ধারে ৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 4টি মামলার রায় হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে 9টির, যদিও বিদেশে পাচার হওয়া অর্থের পরিসংখ্যান দিতে পারেনি বিএফআইইউ। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। একটি হলো ক্রিমিনাল প্রসিডিংস, আর হলো একটি সিভিল প্রসিডিংস। সো ক্রিমিনাল প্রসিডিংস এর জন্য আসলে আমাদেরকে এমএলআরগুলি পাঠাতে হয়, আর তার পাশাপাশি সিভিল প্রসিডিংস এর জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে ব্যাংকগুলো থেকে যে টাকাগুলো লুট হয়েছে, সেই ব্যাংকগুলোর তরফ থেকে কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন বলছে, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় 2024-25 অর্থবছরে রেকর্ড ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে সব লেনদেনই যে অপরাধের সঙ্গে যুক্ত ছিল তা বলা যাবে না। সবচেয়ে বেশি পেয়েছি ব্যাংক থেকে। আমরা যে টোটাল নাম্বার, সে 95% আমরা ব্যাংক থেকে পেয়েছি। এর মানে হলো কি, ব্যাংকগুলি এখন খুব বেশি সতর্ক যে তারা এই ধরনের যদি অ্যাক্টিভিটি ফেস করে, তারা সাথে সাথে আমাদেরকে রিপোর্ট করে। আগে তাদের মধ্যে একটা ভীতি কাজ করতো যে আমরা এসপিআর করলে পরে সমস্যায় পড়তে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচারের অর্থ ফেরাতে 180টি দেশের সঙ্গে সমঝোতা সই হয়েছে। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ বলে স্বীকার করে বিএফআইইউ। গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প উন্নয়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্টমেন্ট বাংলাদেশ আইন ২০২৬-এর বিল আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ-কে একীভূত করা হবে। নতুন সংস্থার নাম হবে সমন্বিত বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইউনিডা। এই সংস্থা দেশের শীর্ষ উন্নয়ন ও বিনিয়োগ সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগ অনুমোদন, নিবন্ধন, আমদানি রপ্তানি, প্রণোদনা ও শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত সমন্বিত করা হবে। বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎসংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়নকল্পে আনিত বিলটি ইনভেস্ট বাংলাদেশ বিল ২০২৬ মহান সংসদে পাশ করা হোক। কাউকে ফোনের হোম
চট্টগ্রামে সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। চাঁদার জন্য কাউকে ফোনে হুমকি, কাউকে সন্তানের ছবি পাঠিয়ে ভয় দেখিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। না দিলে প্রকাশ্যে চলে হামলা। এতে ব্যবসা গোটানোর উপক্রম অনেকেরই। এমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। 2 কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে সোমবার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান digital.net অফিসে প্রকাশ্য দিবালোকে ঘটে এমন হামলার ঘটনা। তাতে ভয় আর আতঙ্ক ছড়িয়েছে খাত সংশ্লিষ্ট সবার মাঝেই। ভয়ে প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও তথ্য বলছে চট্টগ্রামে বড় আরও কয়েকটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে হুমকি ধমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। তাদের কারো অফিসে হামলার হুমকি, কারো সন্তানের ছবি তুলে পাঠিয়ে দেখানো হয় ভয়ভীতি। এমন অবস্থায় প্রতিষ্ঠান গোটানোর উপক্রম অনেকের। আমার বাচ্চার ছবি তুলে রাস্তা থেকে যদি পাঠায় যে আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আমরা চিনি, আপনার সন্তানকে আমরা নিয়ে যাব, যদি টাকা না দেন তখন আমার অবস্থাটা কি হবে? আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে আছি। এমন বাস্তবতায় নিরাপত্তা দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন খাত সংশ্লিষ্টরা। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এভাবে হুমকি দিয়ে প্রকাশ্যে হামলার ঘটনা আইনশৃঙ্খলার চরম অবনতিরই প্রমাণ। একটা অপরাধপত্র আপনারা দেখেছেন যে সামনে এসেছে, আর একজন মালিক তিনি কিছুটা লড়াই করেছেন, সেই জন্য সামনে এসেছে, উনি আক্রান্ত হয়েছেন। আর যারা আত্মসমর্পণ করেছে তাদের ঘটনাটা কিন্তু আসেনি। তাহলে ব্যবসায়ীরা কিন্তু সাফারার। তাই ব্যবসায়ীরা যখন সাফারার হবে, বিভিন্ন পেশা যখন সাফার করবে, তখন রাষ্ট্রের অর্থনীতি কিন্তু নির্বিঘ্নে চলতে পারে না। সোমবারের ঘটনায় মামলা হলেও মঙ্গলবার পর্যন্ত আটক হয়নি কেউ। পুলিশ বলছে এ ঘটনার তদন্তের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও এমন হুমকি বা চাঁদা দাবির সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ চলছে। এখানে থানা পুলিশের পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। ঠিক আছে, শক্ত হচ্ছে দমন করার জন্য আমাদের টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। চট্টগ্রামে লাইসেন্সধারী ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে 115টি, যাদের মাধ্যমে সেবা নেন কম বেশি 20 লাখ গ্রাহক। এমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই সকল সংস্থা বা সংগঠনও মনে করে যে আমরা সেটি করতে সক্ষম হব। তবে মাননীয় স্পিকার, এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার, আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। মাননীয় স্পিকার, আমি এই সংসদের সকল সংসদ সদস্য এবং দেশের গণতান্ত্রিককামী জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আজও যেমন মাননীয় স্পিকার, একটি বিল উপস্থাপনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পক্ষ প্রাণবন্ত আলোচনা করেছে এবং প্রাণবন্ত আলোচনা করার মাধ্যমে প্রত্যেক যারা যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, এমনকি মাননীয় বিরোধী দলীয় নেতাও সেই আলোচনায় সংক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেছেন। এই আলোচনার মাধ্যমে যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকল সংসদ সদস্যকে এই অধিবেশনে অংশগ্রহণ করে আমরা গণতান্ত্রিকভাবে যে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি, তার জন্য আমার পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এবার আমি স্মরণ করতে চাই কিছু মানুষকে, কিছু সময় যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন।
দর্শক দেখছিলেন সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। হাজারো মানুষের স্বপ্ন তলিয়ে গেছে বানের পানিতে। বন্যার পানি নেমে যাওয়ায় সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের বর্গা চাষী ফজল মিয়া এনজিও থেকে ঋণ নিয়ে 2 বিঘা জমিতে করেছিলেন বেগুনের আবাদ। ফলনও হয়েছিল আশানুরূপ, কিন্তু খোয়াই নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে ডুবে যায় পুরো ক্ষেত। গেছে, পুঁইশাক গেছে, জমিন গেছে, 2 জায়গা গেছে। একই চিত্র মৎস্য চাষী আরজু মিয়ার। অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে পুকুরের মাছ বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। পুকুরের মাছ ভেসে যাওয়ায় সেই আশাও শেষ। এখন সন্তানের চিকিৎসা আর নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমার ছেলেটা অসুস্থ, আমি চাইছিলাম ওই হার্ট অ্যাটাক করছে, রিং লাগাইতাম চাইছিলাম ওই মাছ বেচা। ওখান রাত্রে ওটা 2-2:30টার সময় পানি আইয়া আমার মাছ সব লইয়া গেছি গা। গেল 9 জুলাই রাতে অতি বৃষ্টি আর উজানের ঢলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অন্তত 20টি গ্রাম। ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, সবজি ক্ষেত আর মাছের খামার। সবকিছু হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। কিস্তিতে টেহা তুললে আমি ফসল ফলাইছি, বিরসার মধ্যে 2টা বিরসা করছি, বন্যা নিছি গা। একবারে কোনো কিছু আমরা এলাকাত কেউ কোনো কিছু দেয় না। এখন যদি সরকার থেকে মনে করেন আমরা কোনো কিছু পাই, তাহলে আমরা অনেকটা একটু সহযোগিতা হইব আর কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জে 1286 হেক্টর আউশ ধান, 248 হেক্টর শাকসবজি, 150 হেক্টর বীজতলা এবং 20 হেক্টর ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 18,255 জন কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 14 কোটি টাকা। আমাদের কৃষকদের আবশ্যক কিছু প্রণোদনা দেওয়া হয়েছিল এবং কিছু সবজি প্রণোদনা অলরেডি মাঠে চলছে। এরপরে যদি সরকার আরও কিছু তাদেরকে কৃষকদেরকে প্রণোদনা দেয়, সেটা আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা কাছে পৌঁছে দেওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। এদিকে জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে এবারের বন্যায় 1453টি পুকুরের 613 মেট্রিক টন মাছ এবং প্রায় 4.5 কোটি টাকার মাছের পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামো সহ এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা। পুকুরের মাছ, মাছের পোনা এবং অবকাঠামোগত প্রায় 48 কোটি 13 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমরা মৎস্য চাষিদের এবং খামারিদিকে বন্যার পরবর্তী সময়ে যে কী করণীয় সেই বিষয়ে আমরা সহযোগিতা প্রদান করে যাচ্ছি। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যেই আমরা সকল তালিকা সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলতে পারবো এবং পরবর্তী সপ্তাহে আমরা আশা করছি কাজটা শুরু করতে হবে। এটা যেহেতু দুর্যোগের বিষয়, এটা কুইক রেসপন্সের বিষয় আছে, আমরা অত্যন্ত দ্রুততার সাথে সকল কাজ করছি। সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যাশা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বর্তমানে রাজধানীর বাজারগুলোতে সব নিত্যপণ্যের দামই বাড়তি। টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচা সবজি আর মাছের দাম যেখানে বাড়তি, সেখানে পর্যাপ্ত সরবরাহ থেকেও চালের বাজারে হাঁসফাঁস অবস্থা। বেড়েই চলছে দাম। বাজারে নেই সরবরাহ সংকট, তবুও লাগামহীন চালের বাজার। বেড়েই চলেছে সব জাতের চালের দাম। যেটা প্রিমিয়াম চাল বলা হয়, যে নাজিশাল প্রিমিয়াম, এটা গত 6 থেকে 8 মাস আগে 1900 টাকা ছিল 25 কেজির একটা বস্তা। তো এইটা এখন উনি চাচ্ছেন যে 2100 টাকা। আগে 70, 75, 80 কিনছি, এখন 90 টাকার উপরে ভাতের চাল। আর যেটা পোলার চালের কথা কি বলবো, আমাদের লাগানোর বাইরে। আমরা মধ্যবিত্ত পরিবার, কিনতে গেলে তো হিমশিম খেতে হয়। 1 কেজি সরু মিনিকেট চাল কিনতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আটাশ চাল কেজি প্রতি 55 থেকে 60, আর নাজির শাইলের দাম 85 থেকে 90 টাকা। 1 মাসে সব চালের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। মোটামুটি ভালোই চড়া মনে হচ্ছে। আসলে ব্যাচেলার থাকি তো লুজ বস্তা নিলে একটা রেট রাখে ওনারা, লুজ নিলে একটা রেট, মানে আসলে একটু হিমশিম খেতে হচ্ছে। আমরা মাসে একবার মার্কেটে আসি, 1 বস্তা চাল নিলে 1 মাস চলে যায়। আমার কাছে একটু বেশি লাগতেছে দামটা। অগ্রহণ মাস অলরেডি চলে গেছে, তাহলে এটা কি জন্য বাড়ালো? এটা সম্পূর্ণ সিন্ডিকেট, মিলাররা কারসাজি করে এর দাম বাড়াইছে।
কয়েক মাসে পোলাওয়ের চালের দাম কেজি প্রতি বেড়ে ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে। দেশের বাইরে চাল রপ্তানি বন্ধ না হলে আরও বাড়ার শঙ্কায় আছেন বিক্রেতারা। বাড়ছে আপনার পোলাও চালের দাম কেজিতে 30-40 টাকা বাড়ছে, আর আপনার নাজির চালের দাম 4-5 টাকা কেজিতে বাড়ছে। পোলাও চালের দাম ঈদের পর থেকে এখন পর্যন্ত কেজিতে আপনার 40 থেকে 50 টাকা বাড়ছে। এটা বাড়ার একমাত্র কারণ হলো বাইরে এক্সপোর্ট হইতেছে। মিলারদেরকে বললে মিলাররা বলে যে কি ধানের দাম বেশি, চালের দাম বেশি, ধান পাওয়া যাচ্ছে না। সরবরাহ ব্যাহত হওয়ার অজুহাতে স্বস্তি নেই কাঁচা বাজারেও। বিক্রেতারা জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে বাড়তি সবজির দাম। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেশের অন্যতম সুপার চেইন শপ স্বপ্নের মূলধন শক্তিশালী করা সহ ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য 700 কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসিআই। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি 10 টাকা 50 পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন। এই লভ্যাংশ অন্তর্বর্তী সমন্বয়ের জন্য দেওয়া হবে। বুধবার পুঁজিবাজারে সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত আছে। লেনদেন হয়েছে 1515 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 131টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 218টির এবং অপরিবর্তিত ছিল 51টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল এসিআই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই ইরান যুক্তরাষ্ট্রের চলমান এই উত্তেজনা। ইরান চায় হরমুজের ওপর তার নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি, কিন্তু এই পথে ইরানের কোনো কর্তৃত্ব চায় না যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্ররা। উল্টো ইরানের হাত থেকে হরমুজ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই দুই পক্ষের এমন অনড় অবস্থানকে ঘিরে আবারও অচল গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ। আবারও রণাঙ্গনের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার গতি প্রকৃতি বলছে হরমুজের আশেপাশের অঞ্চলগুলোতে ইরানের যত বেশি সম্ভব ক্ষতি করার লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ধাপে ধাপে ইরানের শক্তি ও কর্তৃত্বকে গুঁড়িয়ে দেয়া। ইরানের হাত থেকে হরমুজের নিয়ন্ত্রণ দখলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, ইরানের মতোই টোলের বিনিময়। মার্চের যুদ্ধে ঠিক এই ব্যবস্থাই ঘোষণা করেছিল তেহরান। এখন ইরানের হাত থেকে সেটি ছিনিয়ে নিতে চাইছেন ট্রাম্প। কিন্তু এভাবে ট্রাম্প কি গুরুত্বপূর্ণ এই পথের নিয়ন্ত্রণ নিতে পারবেন? ইরান গেল কয়েক দশক ধরে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় ইরান এখন দেখাতে শুরু করেছে কেন রিগানের পর থেকে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট তাদের সঙ্গে এই মাত্রার যুদ্ধে জড়াতে চায়নি, কারণ হরমুজকে পুরোপুরি ব্যাহত করার ক্ষমতা ইরানের রয়েছে। যথারীতি ইরান তার সেই ক্ষমতা দেখিয়ে চলেছে। হরমুজ এবারও বন্ধ এবং ইরান কোনোভাবেই আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাহলে হরমুজে কি সেনা পাঠাবেন ট্রাম্প? বিশেষজ্ঞরা বলছেন কয়েক হাজার নয়, উপকূলীয় প্রদেশগুলোতে ইরানের লুকানো অস্ত্র ভাণ্ডার ধ্বংস করা আর হরমুজ নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্পকে অন্তত কয়েক লাখ সেনা পাঠাতে হতে পারে। এতে সময় লাগতে পারে কয়েক মাস, খরচ হতে পারে বর্তমানের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ। তারপরও নিশ্চিত নয় মার্কিন সেনাদের জন্য সেখানে কোন পরিণতি অপেক্ষা করছে। আজকের পরিস্থিতি অনেক বেশি জটিল, কারণ ইরান উন্নত সামরিক সক্ষমতা অর্জন করেছে। যদি আমরা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে স্থল ও সেনা নামাই তাহলে বহু হতাহত হবে। আমরা যদি জাহাজ পাহারা দেওয়ার অভিযান চালাই তাহলেও ক্ষতির সম্ভাবনা থাকছে। হরমুজ জুড়ে মাইন পেতে রেখেছে ইরান। এসব মাইন অপসারণ নিয়ে আলোচনা বেশি দূর না এগোতেই নতুন দফার এই হামলা। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখন এমন যে হরমুজে ইরানকে কোনো হামলা করতে হচ্ছে না, শুধু হুমকিতেই থমকে দাঁড়াচ্ছে বিশ্বের 20% জ্বালানি বাণিজ্যের প্রাণভোমরা হরমুজ প্রণালী। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এই ছিল স্টার টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।